अक्खवक्खे महादेवीं मातंगीं सर्वसिद्धिदाम् अस्याः सेवनमात्रेण वाक् सिद्धिं लभते ध्रुवम्। কে আপনি? আজ আপনাকে বলতেই হবে কে। মাতঙ্গীর উপদেবী হচ্ছে ডামুরি। দেখতে কুৎসিত, অপরিচ্ছন্না, ভয়ঙ্কর, উগ্র, শক্তিশালী। ভোগ কখন নিতে আসে জানিস? অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক অপ্রাকৃতিক জগতে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য থাকছে লেখিকা রিয়া মুখার্জির কলমে ভাড়াটিয়া। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে লেখিকা রিয়া মুখার্জির কলমে ভাড়াটিয়া। রাজ রাতের খাবার টেবিল গুছিয়ে আলো নেভাতে মোবাইলের আলোটা জ্বলে উঠেছিল। হবে কোনো নোটিফিকেশন, সারাদিনই আসতে থাকে। তুলতুলির ঘরে ঢুকে দেখে আবার সে ব্যাগ না গুছিয়ে ঘুমিয়ে পড়েছে। সকালের ওই তাড়াতে ব্যাগ গোছানো অসম্ভব হয়ে উঠবে ভেবে ডায়েরি খুলে পরদিনের রুটিন দেখে ব্যাগ গোছাতে যাবে, হঠাৎ একটা কাগজ এসে তার পায়ের কাছে পড়ে। রাজ কাগজটা তুলে দেখে একটা তুলতুলির আঁকা কার্টুন। নিজের সাথে বাবা মাকে এঁকেছে, হাত ধরে তিনজন, তুলতুলি অন্য হাতে আইসক্রিম নিয়ে। এরকম সুখী পরিবারের ছবি সে মাঝে মাঝেই এঁকে থাকে। আঁকাটার উপর এক ফোঁটা জল পড়তে রাজ সচেতন হয়ে ওঠে। পুরুষ মানুষ কাঁদলে নাকি সেটা কপটতা, নিজের স্ত্রীর মুখেই শোনা কথা। এখন তাই খানিকটা ধাতস্থ হয়ে গেছে ব্যাপারটা। রাজ নিজের ঘরে ফিরে দেখে রিমি নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। বারান্দা থেকে শীতল হাওয়া শরীর ও মন দুইয়ে এসে বিঁধছিল। খেয়াল পড়ে বাকবিকের কথা। ওর নিশ্চয়ই ঠান্ডা লাগবে। অন্ধকার বারান্দার এক কোণে ঝুলছে তার খাঁচা। আগের বছর এক রবিবারের সকালে গালিব স্ট্রিটের থেকে এনেছিল এই ইন্ডিয়ান রিংনেকড প্যারাকিট, যা আমাদের বাংলায় তোতা বা টিয়া নামে পরিচিত। তুলতুলি হ্যারি পটার ফ্যান, তাই শখ করে নাম রেখেছিল বাকবিক। রাজ অবশ্য আদর করে বকু ডাকে। আপাতত রাজের জীবনে মন খুলে কথা বলার জন্য একক সাথী। ও গিয়ে দেখে সে ঠান্ডা লাগছে বলে নিজেকে ফুলিয়ে বসে আছে, কিন্তু ঘুমোচ্ছে না। অদ্ভুতভাবে তার চোখ দুটো জ্বলজ্বল করছে। আগে কখনো এরকম দেখেনি। মুখে কেমন যেন বিরক্তির প্রকাশ। রাজ পাশে রাখা মোটা চাদর ভালো করে ঢাকা দিয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরায়। ঘরে খেলে তো মহাভারত শুরু হয়ে যাবে সেই নিয়ে। পরদিন রেলের একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতে যাবে রাজ। 2 বছর পর সুযোগ এসেছে কথা বলার। এই প্রজেক্টটা হয়ে গেলে প্রমোশন পেয়ে যাবে সেটা নিশ্চিত, কিন্তু তার ভাগ্য তো, তাই বেশি আশা মনে রাখছে না। বছর 3 জীবনটা কেমন থমকে দাঁড়িয়ে আছে তার। কলিগরা প্রমোশন পাচ্ছে, সিনিয়র হয়ে যাচ্ছে। কি গো, আমার জ্বর না আসলে কি তোমার শান্তি হবে না? ঠান্ডা হাওয়া আসছে, কাল সকালে ফ্লাইট আছে। ঘরে ঢুকতেই রিমি তার পাশের টেবিল ল্যাম্প বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ে। আগে এত কষ্ট পেলেও এখন এটা দেখলে মন প্রশান্তি পায় রাজের। ফোনটা চার্জে দেবে বলে মনে করতে খেয়াল হয় সেটা বাইরে ফেলে এসেছিল। মোবাইল নিয়ে নোটিফিকেশন দেখে ফেসবুকের একটা তন্ত্র গ্রুপে এক মহিলা পোস্ট করেছেন কিছু তথ্য। বছর 3 আগে কোভিডের সময় চাকরি খোয়ানোর পর
এরম অনেক গ্রুপে জয়েন করেছিল রাজ। জ্ঞানের থেকে পয়সা অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছিল এই চক্করে। তবু কোনো তথ্য, কোনো দেবদেবীর পোস্ট এলেও সে আজও পড়ে। বেশ এক অজ্ঞাত জগতের অভিযান মনে হয়। পোস্ট দিয়েছেন এক মডার্ন মহিলা, ছদ্মনামে লেখা। লেখাটি ছিল এক দেবী নিয়ে, তার নাম মাতঙ্গী। লেখা ছিল ইনি নাকি 10 মহাবিদ্যার নবম দেবী। খুবই ভয়ঙ্কর তাঁর সাধনা। তাঁর নাকি 8 রূপ আছে, রাজ মাতঙ্গী, উচ্ছিষ্ট চণ্ডালিনী ইত্যাদি ইত্যাদি। রাজের চোখ কেড়েছিল দেবীর হাতের টিয়া পাখি, ঠিক যেন বকু বসেছিল। সকালের রেলের মিটিংয়ের কথা মনে পড়তেই মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ভোরের আধো ঘুমে, যাকে রেম স্লিপ বলে, একটা স্বপ্ন দেখেছিল রাজ। বারান্দার রেলিংয়ে বাকবিক বসে আছে, তার চোখ জলজল করছিল, আর সামনের আরাম কেদারায় সেই মাতঙ্গী দেবী বসেছিলেন। কিন্তু যেটা দেখে রাজের ঘুম ভেঙে গিয়েছিল সেটা হচ্ছে দেবীর মুখের জায়গায় সেই লেখিকার মুখ, এবং তারও চোখ জলজল করছে। কে কে কে? রাজ চমকে উঠে বসেছিল খাটে। এই শীতের দিনেও মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছিল তার। বারান্দা থেকে বকু চিৎকার করে ডাকছিল। সকাল হয়ে গিয়েছিল, ওর ঢাকা সরানো হয়নি সেই রাগে। পাশে চোখ যেতে দেখে রিমি নেই, ওর আজ দিল্লিতে কনফারেন্সে যাওয়া। রাজ উঠে বারান্দায় গিয়ে বকুর ঢাকা সরাতেই ও তখনই উড়ে এসে রাজের আঙুলের উপর ঠোকর দেয়। খুব রেগে গেছে, তার বহিঃপ্রকাশ এটা। ওর জল আর খাবার দিয়ে রাজ ঘর থেকে বেরিয়ে দেখে রিমি আর তুলতুলি ব্রেকফাস্ট করছে। রিমি মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, কাল থেকে তো আমি থাকছি না। শোনো, অ্যালার্ম দিয়ে শোবে, তুলতুলির না হলে স্কুল মিস হয়ে যাবে। এমন সময় তুলতুলি খাবার ফেলে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, পাপা, গুড মর্নিং। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, ইউ উইল গেট লেট। রেলের মিটিং বেশ ভালোই যেতে মনটা ফুরফুরে ছিল রাজের। লাইনের পাশে বসে একটা বউ লোটে মাছ বিক্রি করছিল। সেই দেখে ছোটবেলার কথা ভেসে উঠেছিল চোখের সামনে। স্কুলে যাওয়ার আগেই মা বলে রাখত, বাবা লোটে মাছ এনেছে, আজ তোর জন্য পছন্দের ভর্তা বানিয়ে রাখবো। বাবা পোস্ট অফিসে সামান্য বেতনের চাকরি করত। 3 ছেলে মেয়ে নিয়ে তাই সংসার কষ্টেই টানতে হতো। বেশিরভাগ দিন নিরামিষ এক সবজি দিয়ে ভাত খেতে হতো। তাই মাছ হলে সেই দিন সবাই এক গাল ভাত বেশিই খেত। মায়ের সেই তেল ঝাল দিয়ে রগরগে রান্না। রিমি থাকলে এই সব খাওয়া অসম্ভব ভেবে খানিকটা মাছ কিনে নিল রাজ। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আগে বসার ঘরে রাখা হোম থিয়েটারে এইভাবেও ফিরে আসা যায় গানটি জোর ভলিউমে চালিয়ে দেয় রাজ। লুকোচুরি আর চোর চোর খেলায় পেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর খেলায় কুতলা মুখোমুখি জড়তার বাধা ঠেলে আমাকে কি কিছু বলছেন। খানিকক্ষণ বাদে সীমা আসবে রান্না করতে। রিমি বলে গেছে তুলতুলির পছন্দের পাস্তা বানিয়ে দিতে তাকে। তার আগে রাজ গিয়ে নিজের জন্য লোটে মাছের ভর্তা বানানোর আয়োজন করতে শুরু করে। মাছ ধুয়ে কেটে শুকনো লঙ্কা রসুন বেটে ঘুরে দাঁড়াতে দেখে সীমা দাঁড়িয়ে। তার চক্ষু চরক গাছ এইসব দেখে। দাদা বাবু, এই বাড়িতে আমি এই প্রথম লঙ্কা বাটা দেখছি। রাজ হেসে তাকে রান্নাঘর ছেড়ে চলে যায়। বাড়িতে যেন
অনেক দিন পর শান্তি বিরাজ করছিল। মোবাইল নিয়ে ফেসবুক খুলতেই রাজ দেখে রাতের সেই পোস্ট। কেউ কমেন্ট করাতে আবার সামনে এসেছে। সেই কমেন্টে লেখিকারও উত্তর আছে। কৌতূহল বশত সেই লেখিকার প্রোফাইল খুলে ছবি দেখতেই আবার সেই স্বপ্নের কথা মনে পড়ে যায় রাজের। কোনো এক ঘোরের মধ্যে মেসেজ অপশানে ক্লিক করে দেয় সে। নমস্কার ম্যাডাম, কাল আপনার পোস্টটা পড়ে সমৃদ্ধ হলাম। তবে আপনাকে একটা কথা বলার ছিল, যদি অনুমতি দেন জানাতে চাই। লিখেই মনে হয়েছিল কি বোকার মতো একজন অচেনা মহিলাকে মেসেজ করে ফেলেছে। যদি ভুলভাবে কিছু নেন, তখনই ডিলিট করার জন্য খুলে দেখেছিল উনি মেসেজ দেখে নিয়েছেন। নিজের উপর খুব রাগ হয়েছিল রাজের। সে তো ফেসবুকে কখনো কাউকে মেসেজ করে না, এইসব চ্যাটিং থেকে নিজেকে বহু দূরে রাখে। আরও রাগ হয়েছিল বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও উনি কোনো উত্তর দেননি। এরা নিজেদের সেলিব্রিটি ভাবে, সাধারণ মানুষকে প্রত্যুত্তর দিয়ে স্বাভাবিক ভদ্রতার মান রাখার প্রয়োজন মনে করে না। সীমা রান্না করে চলে যেতে তুলতুলিকে ডিনার দিয়ে রাজ নিজের জন্য মাছ বানাতে ঢোকে। বেশ অনেকটা তেলে লঙ্কা রসুন কষিয়ে মায়ের মতো করে মাছ বানানোর প্রচেষ্টা সে মন দিয়ে করছিল। বসার ঘরে মোবাইল হঠাৎ টুং করে ওঠে। রাজ ভাবে এ তো নোটিফিকেশন না, এ তো মেসেজ আসার টোন। হাত ধুয়ে মোবাইল নিয়ে দেখে লেখিকা উত্তর দিয়েছেন। আমার চোখ কিন্তু সাধারণ মানুষের মতো জল জল করে না। ফোনটা ধরে অবিশ্বাসে সোফায় বসে পড়ে রাজ। কি বলছেন এই মহিলা? সে তো স্বপ্নের কথা কিছু জানায়নি তাকে। সঙ্গে সঙ্গে হাসির ইমোজি দেন লেখিকা। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু খাবার কথা মাথা থেকে উড়ে গেল রাজের। সে মোবাইল নিয়ে বারান্দায় চলে যায়। আরাম কেদারায় বসে একটা সিগারেট জ্বালিয়ে মেসেজ লেখে। আপনি কি করে আমার স্বপ্নের অনুমান করলেন? আবার কোনো রিপ্লাই না আসায় কেমন অস্থিরতা হয়। কি করে কি করে কি করে ওই রাতের বেলা বকু হঠাৎ লাফালাফি শুরু করে ডাকে। এমনি লিখলাম, বলুন কি বলতে চান। স্বপ্নের পুরো বিবরণ লিখে রাজ ওনার সময়ের জন্য ধন্যবাদ জানিয়ে খেতে চলে যায়। সেই পুরনো স্বাদে চোখ বুজে এসেছিল রাজের। সেই কাঁসার থালায় মায়ের হাতের লোটে মাছ খাওয়ার মুহূর্তগুলো জলছবির মতো সামনে ভেসে উঠেছিল। খাওয়া শেষ হতে ঘর থেকে মোবাইল বেজে উঠল। এই শোনো, তুলতুলি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে তো? হ্যাঁ, অনেকক্ষণ। রিমি এক নিঃশ্বাসে পরদিন কি কি কাজ করণীয় বলে গেল। তারপর রাজ চুপ করে শুনে হুঁ বলতেই লাইন কেটে দিয়েছিল। রাজ আজকাল আর একটা কথাও বাড়ায় না। রিমি চিৎকার চেঁচামেচি করলেও নীরবে শুনে নেয়। কথার উপর কথা বললে জিনিসটা একটা জঘন্য নিম্নমানের তর্কতে পরিণত হয়। পুরুষ চুপ করেই শান্তি পায়, সেটা সে ঠেকে শিখেছে। বকু আবার লাফালাফি ডাকাডাকি শুরু করে। আপনার টিয়াটার আওয়াজটা একটু রেকর্ডিং করে পাঠাবেন। আমি আসলে আপনার স্বপ্নটার কি মানে ভাবতে ভাবতে এটা মনে হলো। আপনি জানেন কি করে আমার টিয়াটা এখন ডাকছে? আবার সেই হাসির ইমোজি দিয়ে চুপ। রেকর্ডিং করে পাঠাতে তখনই মেসেজ দেখেছিলেন লেখিকা। রাজ তুলতুলিকে দেখে এসে শুয়ে পড়েছিল। অনেক রাতে বারান্দায় একটা আওয়াজ হতে ঘুম ভাঙে।
নেটের পর্দার ভিতর থেকে রাজ দেখে আরাম কেদারাটা দুলছে। রাজ একটু অবাক হয়, কারণ ওর রকারটা অনেকদিন আগের থেকেই অকেজো হয়ে গিয়েছিল। হঠাৎ মনে হয়েছিল বকু উড়ে বেড়াচ্ছে ওইখানে। কতদিন এমন ভাবে ভুগছেন আপনি? কেমন ভাবে? এই বিবাহিত জীবন, এই কষ্ট। বকু হঠাৎ বারান্দা থেকে চি 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 করে উঠল। রাজের চোখের ঘুম চলে গিয়েছিল, ঘাম দিচ্ছিল শরীরে। কেনই বা এক অপরিচিত মহিলাকে মেসেজ করতে গেল? কিরকম অপ্রাকৃতিকভাবে উনি সব বুঝে যাচ্ছেন। রাজ কি আরো কোনো বড় বিপদে পড়বে? যা ভাগ্য। রিমি কিছু বোঝার আগেই ব্লক করে দিতে হবে, না হলে বাড়িতে যুদ্ধ লেগে যাবে। আপনার বন্ধুর সাথেই আপনাকে ঠকালো? এই, কে আপনি? এইভাবে আমাকে ভয় দেখাতে চেষ্টা করছেন? আমার কিন্তু পুলিশে খুব ভালো চেনা জানা আছে। এবারে এলো হা হা ইমোজি, পরপর 3টে। সকালে উঠতে পারেনি রাজ। যথারীতি তুলতুলির স্কুল মিস হয়ে যায়। এই নিয়ে এখন বিশাল ঝড় যাবে রাজের উপর। কি মনে হতে ভেবে নিয়েছিল বলবে তার জ্বর এসেছে, সেও অফিস যাবে না। প্রথমে রিমিকে মেসেজ লিখে তারপরেই মহিলাকে মেসেজ করে। আপনার সাথে একবার ফোনে কথা বলা যাবে? পরে তুলতুলির আর নিজের ব্রেকফাস্ট বানিয়ে খেতে বসে মেসেজ দেখে রাজ। না, তখনও দেখেননি মেসেজ। বারান্দায় গিয়ে বকুর সাথে কথা বলতে থাকে সে। বকু বেশ খুশ মেজাজে ছিল আজ, লাফালাফি করতে করতে ডাকছিল। মেসেজের নোটিফিকেশনের সাথে সাথেই নাকি সুরে বকু মা বলে ডাক দেয়, সেটা রাজ স্পষ্ট শুনতে পায়। এই 1 বছরে বকু কোনোদিন পাখির ডাক ছাড়া কোনো কিছু বলেনি। মা ডাক সে শিখলই বা কি করে? কেন বলুন তো? কাল তো পুলিশের ভয় দেখালেন। ক্ষমা করবেন ম্যাডাম, তবে আপনার বলা কথাগুলো অদ্ভুতভাবে আমার জীবনের সাথে মিলে যায়, তাই আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। লেখিকা ফোন নম্বর ও ফোন করার নির্দিষ্ট সময় জানিয়ে দেন খানিকক্ষণের মধ্যে। সীমা রান্না করে চলে যাওয়ার পর তুলতুলিকে খাইয়ে রাজ অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে ফোন করার সময়ের জন্য। ঘড়ির কাঁটা মিললেই সে কল করে। হ্যালো, নমস্কার, আমি রাজশেখর ব্যানার্জি। বলুন। ম্যাডাম, আমি কাল রাতের জন্য দুঃখিত, কিন্তু আপনি আমাকে একটু বলুন আমার ব্যাপারে আপনি কি করে জানলেন? আপনার টিআর থেকে। মানে? আমার টিয়া আপনাকে কি করে কিছু বলবে? আর আপনি তো প্রথমেই চোখের কথা বলেন আমাকে। আপনার প্রোফাইল পিকচারে তো আপনার টিআর ছবি, সেই থেকেই। আপনি কি পাখিদের আওয়াজে বিশেষজ্ঞ? হতে পারে। সাক্ষাৎ পাওয়া যাবে? আপনার বাড়ির টিয়ার সাথে আলাপ করতে আসতে পারি? সঙ্গে আমার ছোট ছেলেও আসবে, যদি আপনার আপত্তি না থাকে। ও, ভালোই হয়, আমার মেয়েও আজ বাড়িতেই আছে। বিকেল বিকেল বেল বাজে। দরজা রাজ নিজেই খোলে। সামনে দাঁড়িয়েছিলেন এক মধ্যবয়সী মহিলা, বয়স 40-42-এর মতো। ফর্সা, সুশ্রী, আধুনিক, পরনে কালো টপ আর জিন্স, সঙ্গে একটা মোটা সোটা মিষ্টি দেখতে বাচ্চা ছেলে। উনি হেসে বলেন, আমরা পাখি দেখতে চলে এসেছি। তুলতুলির সাথে বাচ্চাটার আলাপ করিয়ে রাজ ওনাকে বসায়। চা বিস্কুট দিয়ে ওনার সামনের সোফায় বসে রাজ বলেছিল ওর স্ত্রী দিল্লি গেছে কাজে। মহিলা একটুও সময় নষ্ট না করে বকুকে দেখতে চেয়েছিলেন। রাজ বকুর খাঁচা নিয়ে বসার ঘরে চলে আসে। মহিলা হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলেন, ওর দরজাটা খুলে দিন। যদি উড়ে যায়? উড়ে গেলে যাবে, আপনি খুলে দিন। মনে রাখবেন, আমরা জীবনে সবকিছু এরকম বন্দি করে রেখে সেটি নিজেদের ভাবি। বলুন তো,
নিজের হলে কি উড়বে? আর উড়ে গেলে সেটা নিজের ছিল। ওনার কথার গূঢ় অর্থ রাজ বুঝে নিমেষে বকুর খাঁচার দরজা খুলে দিয়েছিল। বকু খানিকক্ষণ চুপ করে বসে ধীরে ধীরে খাঁচা থেকে বেরিয়ে কার্পেটের উপর হাঁটে। তারপরেই ডানা ঝাপটে উড়ে ফ্যানের উপরে বসে। শীতকাল যেহেতু, তাই ফ্যান বন্ধই ছিল। তারপর শোকেস, টিভি, খাবার টেবিলে মহিলা হাত তুলে বলে, মাটো ইয়ালো ইয়াহা। সঙ্গে সঙ্গে বকু ওনার হাতের উপরে উড়ে গিয়ে বসে। মহিলা এগিয়ে গিয়ে বকুর মাথায় চুমু খায়। বকু তার চঞ্চুর কোণ দিয়ে ওনার গালে যেন আদর করে। এই অদ্ভুত দৃশ্য দেখে রাজ নির্বাক শ্রোতা হয়ে বসে থাকে। মহিলা এবার বকুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি মানা ছিল? অবাকভাবে উত্তর দেওয়ার মতো আওয়াজ বের করে বকু। তারপর হঠাৎ আওয়াজ বের করে যেন কাঁদছে। দুঃখ করি না হয়, মুই আহিছ। ম্যাডাম, কি হচ্ছে একটু বলবেন? আমি বিভ্রান্ত। কিছুই না, কেমন আছি জিজ্ঞেস করলাম। বলল আপনার জন্য ওর কষ্ট হয়। আপনি ওর সাথে অসমীয়া ভাষায় কেন কথা বলছিলেন? ওরা তো কামেশ্বরীর সন্তান, ওদের পূর্বপুরুষরা কামাক্ষার। ওরা জন্ম থেকেই এই ভাষা বোঝে। ওকে আর বন্দি করে রাখবেন না, ও কোথাও যাবে না। ম্যাডাম, মাতঙ্গী আর কামাক্ষা কি একই দেবী? হ্যাঁ, আবার না। ত্রিপুরা সুন্দরী, ললিতা, মাতঙ্গী, মীনাক্ষী সবই একই শ্রীবিদ্যা শক্তি। আঁখ, পদ্ম, টিয়া এদের কমন। আপনি কি তন্ত্রবিদ্যা জানেন? না বাবা, আমি কিছু জানি না। একটু আধটু পড়েছি, তাই বলতে পারি। আমার ব্যাপারে কিছু বলবেন না? আমি কারোর সাথে কথা বলতে পারি না, শুধু ওই টিয়াকেই মনের কথা বলি। ম্যাডাম, পুরুষের আওয়াজ কেন শোনা যায় না একটু বলবেন? তাদের কি দুঃখ আত্মভূত করার জন্য? বলবো, আরেক কাপ চা খাওয়ালে। নিশ্চয়ই। এই বলে চা করতে উঠে যায় রাজ। লেখিকা দেওয়ালে টাঙানো ওদের ফটো দেখতে দেখতে চোখ বন্ধ করেন। রাজ ফিরে তাকে দেখে চমকে ওঠে। তিনি পদ্মাসনে বসে দুটি হাত উপরে তুলে রেখেছেন, আর তার কবজির কাছে বকু বসেছিল। রাজ চুপচাপ এসে ওনার পদতলে কার্পেটের উপর বসে। উনি ধীরে ধীরে বলেন, আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে আছে এটা জেনেও আপনি চুপচাপ সংসার করে যাচ্ছেন মেয়ের খাতিরে। হ্যাঁ, সন্তানের টান তো আপনি বোঝেন। তাছাড়া আমার আর কেউ নেই। বাবা চলে যাওয়ার পর দাদা মাকে নিয়ে চলে যায়। সেখানে মাও কিছুদিনের মধ্যেই পরলোক গমন করে। লকডাউনের সময় চাকরিটা হারাই, সঙ্গে বউকে। সংসারে কিছু দিতে পারি না, সেই খোঁটা সহ্য করতে থাকি। সেই সময় দিল্লি থেকে আমার বন্ধু কলকাতায় আসে এবং রিমির সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠে। কিছু বলতে গেলেই ঝগড়া, চিৎকার, আমাকে আক্রমণ করা, নখ দিয়ে ক্ষত বিক্ষত করে দিত এই শরীর। আমি হাউ হাউ করে কাঁদলে আমাকে বলতো ন্যাকা, আমি কাপুরুষ, আমি কপটতা করছি। আমার শ্বশুর শাশুড়ি সব দেখেও ধৃতরাষ্ট্র আর গান্ধারী হয়ে থাকতো। তাদের মেয়ে সংসার চালাতো তখন, তাই তারই কথা শেষ কথা। তারপর চাকরি পেয়ে আবার আমি সংসারের হাল ধরি, কিন্তু অবস্থা কিছু পাল্টায় না। নিজের জন্য একটা মোজা কিনলেও তার ন্যায্যতা দিতে হতো। আমার উপার্জন, আমার সম্পদ শুধু সংসারে বিলীন করবার জন্যে। আমি এই বাড়ির মালিক না ম্যাডাম, আমি এইখানে ভাড়াটিয়া। পয়সা দিয়ে নিজেকে আশ্রিত করে রেখেছি। আমার দাবি থাকবে না, শখ থাকবে না, একটা কথা বলার লোক পর্যন্ত থাকবে না। আমি সেই পুরুষ ম্যাডাম, যার আওয়াজ শোনা হবে না, শুধু কাজ দেখা হবে, কাজ। এই বলে রাজ অঝরে কাঁদতে থাকে। লেখিকার এমন একটা অসহায় পুরুষ দেখে মায়া হয়। সব থেকেও কিছু নেই। সে মনে মনে ভাবে, সত্যি তো, পুরুষ নিজের সবটুকু ঢেলে দেয় সংসারের পেছনে। কখনো বাবা মায়ের সেবা করতে, কখনো বউকে খুশি করতে, কখনো বা সন্তানকে আনন্দ দিতে। কিন্তু সে নিজে কি পায়?
মেয়েদের কষ্ট তো দেখা যায়, শোনা যায়, পড়া যায়, কিন্তু পুরুষ, সে পুরুষত্বের সত্তায় নিজের কষ্ট প্রকাশ করতে পারে না। কি বলবে এই লোকটা? আমার স্ত্রী পরপুরুষে আসক্ত হয়েছে, তাতে তার সক্ষমতায় প্রশ্ন উঠবে, সমাজ তার পেছনে হাসবে, তাই সে চুপ করে থাকে। সে তো সত্যি প্রকৃত রূপে এই জীবনের ভাড়াটিয়া, যে পয়সা দিয়ে নিজের জায়গা পায়। রাজ, তোকে আমি ঘুরে দাঁড় করাবো। মায়ের ইচ্ছায় তুই পারবি, তুই করেই বললাম। আমার থেকে তুই অনেকটাই ছোট, নাই বা থাক কোনো জাগতিক সম্পর্ক, কিন্তু তুইও আমার মায়ের বেটা। তাই তোর বিপদ শুনে মুখ ঘুরিয়ে নিলে মাকেই মুখ দেখাবো কি করে বলতো? বকু ডানা ঝাপটে জোরে জোরে ডাকতে শুরু করে। ওর যেন ভারী আনন্দ হয়েছিল এই কথাগুলো শুনে। রাজ ওনার পায়ে প্রণাম করে। ওর জীবনে এ যেন অন্ধের চক্ষু লাভ করার মুহূর্ত। উনি ওর মাথায় হাত রেখে স্পর্শ করেন। রাজের মনে হয় যেন রোদে পোড়া দুপুরে কেউ ছায়া হয়ে দাঁড়িয়েছে। রাতে শুয়ে পড়ার পর ফোন বাজতেই থাকে। অনেক বাজার পর রাজ ফোন তোলে। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, সন্ধ্যে থেকে ফোন করে যাচ্ছি, তুলছো না কেন? তুলছিলে না কেন? ইউ ইরেসপন্সিবল ক্রিচার। ব্যস্ত ছিলাম কাজে। তোমার কাজ না আমি এসে দেখাচ্ছি। আমার একটা কল তোমার তোলার সময় হয় না, রাস্কেল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ লেডি, আই এম নট ইওর ফাদার সার্ভেন্ট। এই বলে মুখের উপর ফোন কেটে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিল রাজ। কোথা থেকে এরমভাবে কথা বলার সাহস এসেছিল সে নিজেও বুঝতে পারছিল না। তবে সে রাতে শান্তিতে খুব ভালো ঘুম এসেছিল তার। মাঝরাতে ঘুম ভাঙে কোনো গীতবাদ্যর আওয়াজে। ভালো করে শুনে বুঝেছিল বীণা। হ্যালো মিস্টার ব্যানার্জি। বলুন। আমি রেল অফিস থেকে বলছি সোমবার দুপুরে আপনি একবার আসুন আপনার প্রজেক্টের প্রজেকশন দিতে। ধন্যবাদ স্যার, আমি চলে আসবো। ফোনটা রেখে মনটা আনন্দে লাফিয়ে উঠেছিল রাজের। কত বছর পর কিছু ইতিবাচক প্রতিক্রিয়া পেল। অফিস থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিল চিত্তদার দোকানে। একসময় এই জায়গায় খুব যাতায়াত ছিল। কালে কালে এখন শুধু রেস্তোরাঁয় যাওয়া হয়। ওখানে পৌঁছে চিকেন স্টু খেতে খেতে আগের দিনের কথাই শুধু ভাবতে থাকে রাজ। কি মনে হতে ওনার নম্বরে ফোন করে ফেলে। হ্যালো, রাজ বলছি। ফিশ ফ্রাই ভালো লাগে? কাল আসলে ঘরে কিছু বানানো ছিল না, শুধু চা খেয়ে চলে গেলেন। খুবই ভালো লাগে, তবে অত ফর্মালিটির কোনো দরকার নেই। অ্যাড্রেসটা মেসেজ করুন, আমি 5 মিনিটের জন্য এসে দিয়ে চলে যাব। ফোনটা রেখে মনে হয় আসলে ওনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। একটা কোনো অজুহাতে তো সেটা মেটাতে হবে। ওনার বাড়ি আধ ঘন্টার মধ্যে পৌঁছে বেল বাজাতে সেই বাচ্চা ছেলেটি দরজা খুলে রাজকে বসায়। চোখে পড়েছিল ঠাকুর ঘর, বিশাল কালী মূর্তি। তার মানে উনি পুজো টুজো ভালোই করেন। ঘরের ভেতর থেকে জোরে ইংরেজি গান বাজছিল। বাচ্চাটা বাইরে থেকে তার আসার কথা জানাতে গান থামে। খানিক বাদে লেখিকা ঘর থেকে বেরোন। উস্কো খুস্কো চুল, বাড়ির পোশাকে। দেখেই বোঝা গিয়েছিল কেউ আসবে। তাতে উনি বেপরোয়া। চুলগুলো তুলে একটা ক্লিপ লাগিয়ে একটু হেসে বললেন, বল। ওনার হাতে ফিশ ফ্রাইয়ের প্যাকেট দিয়ে রাজ প্রণাম করতে যেতে উনি একটু সরে যান। থ্যাংক ইউ। রাজের একটু অস্বস্তি বোধ হয়। হয়তো এইভাবে ওনার বাড়ি চলে আসা ঠিক হয়নি।
রাজ বলে ওঠে, আসছি ম্যাডাম, খাবেন কিন্তু। মাকে প্রণাম না করে আমাকে করছিস? রাজ একটু অবাক হয়েছিল। উনি কি করে জানলেন যে রাজ ঠাকুর প্রণাম করেনি? ঠাকুর ঘরে প্রবেশ করে প্রণাম করতে করতে রাজ হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। উনি পেছন থেকে এসে বলেন, মায়ের সামনে কাঁদিস না, মায়ের কষ্ট হবে। প্রণাম সেরে বেরোতে উনি বলেন, বস, বল কি কথা বলতে এসেছিস। রাজ আবারও অবাক হয়। উনি কি করে জানলেন ও কথা বলার জন্য এসেছিল? এইবার উনি হেসে বলেন, মাতঙ্গী মায়ের এক রূপ নীল সরস্বতী, ওনার শ্যামা রূপ, হাতে থাকে বীণা। এই বলে যেন ওনার চোখ দুটো দুষ্টু মিষ্টি হাসিতে চকচক করে ওঠে। ম্যাডাম, আপনাকে কি করে বলবো বুঝতে পারছি না। তবে এইগুলো কি ঘটছে আমার সাথে? মনে কর নিজের টিয়াকে কি বলেছিলিস? রাজ যাবতীয় সব কথাই বকুকে বলতো, তাই কিছুতেই আলাদাভাবে কিছু খেয়াল পড়েনি। তোকে একটা জিনিস দিচ্ছি, আজ ওটা সঙ্গে রাখবি। এই বলে উনি খামে মোড়ানো একটা জিনিস রাজের হাতে দেন। রাজ সেটা নিয়ে ওনাকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাড়িতে এসে দেখে তুলতুলির হাতে লেখা নোট ওকে ওর দাদু দিদা ওদের বাড়িতে নিয়ে গেছে। রাজ মনে মনে বোঝে এটা রিমির নির্দেশ অনুযায়ী হয়েছে। গতকাল রাতের ঘটনার পর রিমি মেসেজ বা ফোন আর কিছুই করেনি। মেয়েকে সরিয়ে নিয়ে রাজকে কষ্ট দেওয়া তার পুরনো অভ্যাস। তবে রাজ আর একটুও বিচলিত হয়নি সেই নিয়ে। স্নান করে এসে নিজের জন্য এক বড় পেগ হুইস্কি ঢেলে টিভির চ্যানেল ঘোরাতে থাকে। হঠাৎ লেখিকার দেওয়া জিনিসের কথা খেয়াল আসে। সোফাতে পাশেই রাখা ছিল অফিসের ব্যাগ, তার মধ্যেই খামটা ছিল। রাজ খামটা বের করে হাতে নেয়। ভেতর থেকে খুব সুন্দর একটা জুঁই বা চামেলি ফুলের সুবাস আসছিল। খামটা সিল করা ছিল। রাজ নাকের কাছে সেটা ধরে জোরে ঘ্রাণ নেয়। সেই ফুলের সুবাসের মাদকতায় হঠাৎ মাথা ঘুরিয়ে যায়। এত উগ্র কিন্তু এত মিষ্টি। হঠাৎ কোনো নর্তকী হাঁটার সময় যেমন ঘুঙুরের আওয়াজ শোনা যায়, শোয়ার ঘর থেকে ঠিক তেমন একটা আওয়াজ পেয়ে টিভির ভলিউম বন্ধ করে দেয় রাজ। তবে টিভির আওয়াজ বন্ধ করলে আর কোনো শব্দ কানে আসে না তার। ফ্রিজ থেকে একটা শসা বের করে রান্নাঘরে গিয়ে কাটার সময় হঠাৎ মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে তার দিকে লক্ষ্য করছে। পেছন ফিরে দেখে কেউ নেই, কিন্তু সেই ফুলের সুবাস খুব তীব্রভাবে এসে নাকে ঠেকছিল। রান্নাঘর থেকে বেরোতে গিয়ে রাজ দেখে মেঝেতে একটা ছোট সাদা ফুল পড়েছিল। কিন্তু তাদের বাড়িতে তো কোনো পুজো হয় না, ফুল কি করে আসবে? মনকে সান্ত্বনা দেয় রাজ। শাশুড়ি এসেছিলেন, উনি হয়তো কোনো মন্দিরে গেছিলেন, সেই ফুল হবে। অনেক রকম চিন্তা করতে করতে বেশ 3 পেগ হুইস্কি খাওয়া হয়ে গিয়েছিল। সময় দেখার জন্য মোবাইল বের করে দেখে লেখিকা মেসেজ করেছেন ফিশ ফ্রাই খুব ভালো লেগেছে। এদিকে ঘরময় হঠাৎ করে ফিশ ফ্রাইয়ের গন্ধে ভরে ওঠে। আশেপাশের কোনো ফ্ল্যাটে হয়তো খাওয়া হচ্ছে ভেবে নিয়ে ওনাকে মেসেজ করে, ম্যাডাম, এই খাম থেকে খুব সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছে। আপনি কি কোনো ঠাকুরের ফুল দিয়েছেন আমাকে? ডিনার করছি, এখন ফিশ ফ্রাই খাচ্ছি, পরে কথা বলছি। ঘরে আবার সেই ফ্রাইয়ের গন্ধ ছেয়ে যায়। রাজ উঠে বারান্দায় চলে যায় সিগারেট খেতে। বকু মাথা নামিয়ে ঘুমিয়েছিল। রাজ বারান্দায় আবার সেই ফুলের গন্ধ পায়। সিগারেট ধরিয়ে
গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে, এমন সময় স্পষ্ট দেখে তার হাতে ধরা সিগারেটটা কেউ টানলে যেমন পড়ে ঠিক তেমন করে পুড়ছিল। আরাম কেদারার হাতলে যেন হালকা ভার সে অনুভব করে। হুইস্কির নেশা কি তাহলে বেশি চড়ে গেছে, না সত্যি অমন কিছু ঘটছে? অনেক পরীক্ষা দিতে হবে। আগুনে কি হাত ঢুকিয়ে বুঝতে হয় যে সেটা পোড়াবে? তবু মানুষ না পুড়লে বোঝে না পোড়ার জ্বালা। এই সময় এত হেয়ালি করে উনি কথা বলতে রাজ একটু বিরক্ত হয়। কোনো উত্তর না দিয়ে এসে শুয়ে পড়ে। নেশা ভালোই হয়েছিল, তাই চট করে ঘুম এসে যায়। স্বপ্নে দেখে একটা ফাঁকা জায়গা, চারিদিকে গাছে ঘেরা, মাঝখানে একটা হোমকুণ্ডে আগুন জ্বলছে, পাশে একটা বলির হাঁড়ি কাঠ, তার সামনে হাঁটু গেড়ে নিজে বসে আছে। সামনে কেউ একজন নারী দাঁড়িয়ে, কৃষ্ণবর্ণ, পরনে বাঘের ছাল, উস্কো খুস্কো কালো ঢেউয়ের মতো চুল, হাতে কাস্তে। ঠিক সেই সময়ে বারান্দা থেকে বকু বলে ওঠে, চা চা চা। উঠে দেখে রাত 3টে বেজেছে সবে। ফোন নিয়ে দেখে লেখিকা অনলাইন। নিজের দেখার স্বপ্ন ওনাকে মেসেজ করে। চণ্ডালিনী, মায়ের অষ্টম রূপ। হাঁড়ি কাঠের সামনে নিজেকে দেখলাম কেন? আমি কি কোনো পাপ করেছি? নিজেকে কষ্ট দেওয়াও একরকম পাপ, রাজ। তুই তো নিজের জীবনটা হাঁড়ি কাঠে চড়িয়ে রেখেছিস। বারংবার তোর বলি হচ্ছে, তুই চুপ করে আছিস। হাত কাঁপতে শুরু করে রাজের। এ কেমন জীবনমুখী শিক্ষার সে জীবন্ত বিষয় হলো? কিভাবে আমার বাড়ি এলি আজ? ট্যাক্সিতে। কেন? গাড়িটা কিনবি না? কোন গাড়ি? কাল যা, গিয়ে বুকিং করে নে। এতদিনের শখ না করে থাকিস না। গুড নাইট। রাজ মাথায় হাত দিয়ে খাটের উপর বসে পড়ে। এই কথা তো কেউ জানে না, ওর ওই গাড়ি কেনার শখ। কিন্তু রিমির অনুমতি নেই বলে সেই ইচ্ছে মনেই থেকে গিয়েছিল। তাহলে কি বকু বলেছে? পরদিন অফিস থেকে ফেরার পথে গাড়ির শোরুমে গিয়ে ঢুকেছিল রাজ। সামনে দাঁড়িয়েছিল লাল রঙের সেই স্বপ্নের রথ। কত আশা, কত স্বপ্ন, কত রকম ইচ্ছে ঘিরে ছিল এর সাথে। রিমির সাথে লং ড্রাইভে যাবে, শেরে পাঞ্জাবে খাবে। অনেক রাত তারা এরকমভাবে এই দিক সেই দিক ঘুরবে। স্টিয়ারিংয়ে হাত রেখে সে নিজের ইচ্ছের মতো পথ বেছে নেবে। গিয়ারে এসে তার সাথে হাত মিলবে রিমির হাত। নতুন কাঁচে টপ করে চোখ থেকে জল পড়ে। ইয়েস স্যার, মে আই হেল্প ইউ? দোকানের সেলস পারসন এগিয়ে আসে তার দিকে। গাড়ির বুকিং সেরে লেখিকাকে ফোন করে খবরটা দেয় রাজ। ম্যাডাম, একটা অনুরোধ আছে, রাখবেন? জানি বেশি চেয়ে ফেলছি, তবুও। বল। গাড়ি ডেলিভারির দিন আপনি আসবেন? তাহলে পুজো দিতে নিয়ে যেতাম এইখান থেকে। দেখব, সম্ভব হলে যাব। বাড়ি ফিরতে ফিরতে রাজ ভাবতে থাকে, এত বড় একটা জিনিস কিনে ফেলল রিমিকে না জানিয়ে। কত না অশান্তি হবে এই নিয়ে। তারপর ভাবে, এইবার রাজশেখর ব্যানার্জি নিজের ইচ্ছেতে বাঁচবে, নিজেকে আর কষ্টে রাখবে না। আগের দিনের স্বপ্নটা চোখের সামনে ভেসে ওঠে। সে হাঁড়ি কাঠের সামনে বসে নিজের বলির প্রতীক্ষায়। রাজ বাড়ি ঢুকে দেখে রিমি আর অভি দুজনেই বসার ঘরে বসে, সামনে সাজানো হুইস্কির বোতল ও গ্লাস। ওকে দেখে রিমি মুখ ঘুরিয়ে নেয়। অভির মুখে সেই শয়তানের হাসির ছোঁয়া। কপালে হাত ঠেকিয়ে সেলুটের ব্যঙ্গ করে সেই বিদ্রূপের হাসি। রাজ চুপচাপ ঘরে চলে আসে। নিজের স্ত্রী ও প্রেমিকের লীলা দেখার বিদীর্ণ যন্ত্রণা যে কোনো পুরুষের কাছে
অসহ্যকর। রাগে শরীর কাঁপছিল। বারান্দায় এসে সিগারেট ধরিয়ে দেখে বকুর খাঁচা খালি। চারিদিক খুঁজেও তাকে না পেয়ে লেখিকাকে মেসেজ করে, ম্যাডাম, বকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি একটু সাহায্য করবেন? তোর বাড়িতে কেউ এসেছে? অভি এসেছে, মানে আমার সেই বন্ধু যার সাথে রিমির। বেরিয়ে যেতে বল। কি করে ম্যাডাম? রিমি বিশাল ঝামেলা করবে, ওরা আমার কথা শুনবে না। ঠিক আছে, তাহলে আমি বের করছি। আমি যা বলবো সেইটুকু কর খালি। ওই খামের ভেতর ছাই পাবি, সেটা কোনোভাবে ওদের দিকে ছড়িয়ে দিয়ে আয়। রাজ বসার ঘরে ফিরে দেখে অভির সাথে রিমি বেশ অন্তরঙ্গভাবে বসে। ও কাজ সেরে ওইখান থেকে চলে যায়। ফেরার সময় শোনে দুজনে ওকে নিয়ে হাসছে। অভি চিরকালই রিমিকে বলতো রাজের মানসিক সমস্যা আছে, ও একটা পাগল ইত্যাদি। কিছু সময় পর দেখে রিমি ঘরে এসে ড্রেসিং টেবিল থেকে ওর একটা পারফিউমের বোতল নিয়ে চলে যায়। কৌতূহলবশত রাজ ঘর থেকে বেরোতেই তার নাকে একটা অদ্ভুত পচা গন্ধ আসে, যেমন অনেক পুরনো বিষ্ঠার হয়। দুজনের আলোচনা শুনে কিসের এত বাজে গন্ধ নিয়ে রিমি হঠাৎ ওয়াক তোলে। অভি উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। রিমিকে জড়িয়ে ধরতে যেই এগোয়, রিমি তার দিকে অবিশ্বাসের নজরে তাকিয়ে থাকে। রাজ দেখে অভির ঘিয়ে রঙের প্যান্টের পিছনে গোবরের মতো নোংরা লেগে, যেমন কাদায় পড়ে গেলে লেগে থাকে। রাজ খানিকটা অনুমান করে হেসে এগিয়ে বলে, অভি, তুই এই বয়সে প্যান্টে? এক মুখ হাসি নিয়ে মনে মনে রাজ ভাবছিল, ম্যাডাম, আপকা জাদু চল গয়া, এই মুহূর্ত কোনোদিন ভুলবো না। এদিকে রিমি চুপ করে নাকে কাপড় দিয়ে অপমানিত মুখ করে দাঁড়িয়েছিল। রাজ তারপর অভির দিকে ফিরে বলে, গেট আউট। রেগে গিয়ে রিমি ঘুমিয়ে পড়ার পর রাজ বারান্দায় যায়। বকু তখনও সেখানে নেই। মনটা খারাপ লাগে রাজের। অভির সাথে ঘটা ঘটনা লেখিকাকে জানিয়েছিল অভি চলে যাওয়ার পরেই, কিন্তু উনি মেসেজ দেখেননি। ওই খামে ছাই বের করতে গিয়ে দেখেছিল আরেকটা কৌটো, ওটা থেকেই ওই তীব্র সুবাস আসে। এই দেবী তান্ত্রিক সরস্বতী। এনার সাধনা সার্থক হলে সাধক বাকসিদ্ধি লাভ করে। অক্ষবক্ষে মহাদেবীং মাতঙ্গিং সর্বসিদ্ধিদাম अस्याः সেবন মাত্রেণ বাক সিদ্ধিং লভতে ধ্রুবম। মাতঙ্গীর উপদেবী হচ্ছে ডামুরি। দেখতে কুৎসিত, অপরিচ্ছন্না, ভয়ঙ্কর, উগ্র, শক্তিশালী। একটা বিখ্যাত গল্প পড়েছিলাম এই নিয়ে, আপনি নিশ্চয়ই জানবেন লেখালেখি করেন যখন। ভোগ কখন নিতে আসে জানিস? যখন তাকে জাগ্রত করা হয় কোনো কর্ম করানোর জন্যে। গুজ্জাতি গুজ্জতন্ত্রম অনুসারে মাতঙ্গী উপাসনা ডামরি শক্তিকে জাগ্রত করে। ম্যাডাম, মনে একটা প্রশ্ন এলো, এই ডামরি শক্তি কি তান্ত্রিকের বশে থাকে? মাতঙ্গীর সাধনা করতে গেলে এরাই আগে বাধা সৃষ্টি করে। ডামরি বশে আনা কোনো সাধারণ তান্ত্রিকের দ্বারা সম্ভব নয়। কিছুদিন বশ মেনে থাকলেও যে কোনো সুযোগে তান্ত্রিকের প্রাণহানি করবে। তাই সামলানো সম্ভব নয় বলে বেশি কেউ চেষ্টাও করে না। ডামরতন্ত্র এখন লুপ্ত প্রায়। তুই ঘুমাবি না? খুব ইন্টারেস্টিং ব্যাপার। কেউ তো বিশেষ এই নিয়ে কথা বলে না, শুধু পুজো অর্চনার মাহাত্ম্য নিয়ে জ্ঞান দেয়। সব শক্তি পুজোর শেষে উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো হয়, জানিস? না হলে সেই দেবী পুজো সম্পূর্ণ হয় না। চল, গুড নাইট। রাজ ঘরে ফিরে দেখে রিমি অকাতরে ঘুমোচ্ছে। সেই স্কুল ইউনিফর্ম পরা রিমির মতো দেখতে লাগছিল। ওর পাড়ার মোড়ে রাজ দাঁড়িয়ে থাকত। রিমি স্কুল থেকে গাড়ি করে বাড়িতে ফেরার সময়
দুজন দুজনকে হাত নাড়িয়ে টাটা করবে বলে। তখন ল্যান্ডফোন ছিল। ওর গলা শুনতে ইচ্ছে করলে প্রথমে 3 বার বাজিয়ে কেটে দিত। এটাই ছিল ওদের সিগন্যাল। তারপর রিমি ধরে হ্যালো হ্যালো করলে রাজ কেটে দিত 1 টাকার কয়েন ফেলার আগে। বিয়ের পর প্রথম ভাড়া বাড়িতে ওঠা, দুজনে এক থালায় খাওয়া, চাদরের তলায় একে অপরের গায়ে পা দিয়ে শোয়া। কোথায় গেল সেই দিনগুলো? এইসব ভাবতে ভাবতে শীতের রাতে উষ্ণ ধারা গাল গড়িয়ে বালিশ ভিজিয়ে দিল। রাতে চোখ খোলে রিমির চিৎকারে। দেখে সে পাশে নেই। উঠে বাইরে গিয়ে দেখে রিমি ভয়ে কাঁপছে। রাজকে দেখে দৌড়ে এসে ওকে জাপটে ধরে বলে, রাজ, রাজ, there was someone behind me in the kitchen. তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। সব দরজা বন্ধ, কেউ নেই এখানে। No way! একজন মধ্যবয়সী মহিলা, ফর্সা, উস্কো খুস্কো চুল। রাজ রিমির বিবরণ শুনে একটু চিন্তিত হয়ে ওঠে। কেমন যেন সেটা সেই লেখিকার সাথে মিলে যাচ্ছে। তারপর ভাবে, উনি বা কি করে আসবেন এইখানে? এদিকে চামেলি ফুলের সুবাস ছেয়ে আছে পুরো রান্নাঘর জুড়ে। সকালে চোখ খুলেছিল চি 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 ডাকে। বারান্দায় গিয়ে দেখে বকু নিজের খাঁচার দোলনায় মহা আনন্দে দোল খেতে খেতে ডাকছে। কিরে বকু, কোথায় ছিলি? ফোন নিয়ে দেখে ভোর রাতের দিকে লেখিকার একই মেসেজ 3 বার এসেছে। আজ মৌরি ভেজানো জলটা খাবি না। কেন? খাসনি তো? আজ তো রবিবার। দুপুর 12টা নাগাদ একবার আমার বাড়ি আয়, বলবো। রিমি বারান্দায় এসে রাজের হাতে একটা গ্লাস দিয়ে বলে, কে নাও, গোপালের মা বাসন মাজতে এসেছে, মাজতে দেব। রাজ গ্লাসে দেখে মৌরি ভেজানো জল। লেখিকার কথা ভুলে গিয়ে খেতে যেতে বকু হঠাৎ লাফালাফি করে বলে ওঠে, বিহ বিহ বিহ। রাজ ঠিক 12টায় পৌঁছে যায়। ওকে একটু অপেক্ষা করতে বলে ওই বাড়ির পরিচারিকা। ওনার ঘর বন্ধ ছিল। ভেতর থেকে ভেসে আসছিল চন্দ্রবিন্দুর সেই গান। তারপর ভোরবেলা ডিঙেছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন লেখিকা। বোঝা যাচ্ছিল সদ্য স্নান সেরে এসেছেন। কালো একখান ঢলঢলে কুর্তা পরেছিলেন, চুল খোলা, কপালে বড় সিঁদুরের তিলক, মুখ গম্ভীর। ওনার মেজাজ ভালো নেই, সেটা স্পষ্ট বোঝা যায়। এমনি সময় না হলে ঠোঁটে হাসির ছোঁয়া লেগে থাকে। পয়জনার্স পয়জন কাকে বলে জানিস? না, না ম্যাডাম। থ্যালিয়াম, স্লো পয়জন। সেবনে, শ্বাসে, ছোঁয়ায় সবভাবেই বিষক্রিয়া ছড়ায়। গন্ধহীন ও স্বাদহীন রাসায়নিক আস্তে আস্তে মৃত্যুর পথে নিয়ে যায়। প্রথমে চুল পড়া বা অ্যালোপেশিয়া, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, শেষে হার্ট, লাংস, কিডনি আক্রমণ করে। সবথেকে মজার ব্যাপার, এর সহজে শনাক্তকরণ বা ডিটেকশন হয় না। শরীরে এর পরিমাণ অধিক মাত্রায় পৌঁছে গেলে তখন প্রস্রাব পরীক্ষায় আসে। তবে কি কারণে শরীরের প্রতিক্রিয়াগুলো হচ্ছে সেটা বোঝার আগেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ শেষ হয়ে যায়। কিছু দৈনন্দিন সবজি যেমন বাঁধাকপি, পালং শাকে খুব অল্প পরিমাণ এর অস্তিত্ব আসতে পারে, কিংবা দূষিত খাবার থেকেও এই কেমিক্যাল শরীরে ঢুকতে পারে। চুল পড়ার মতন একটা সাধারণ সমস্যা থেকে প্রাণনাশক হয়ে দাঁড়ায়। তবু কি থেকে কি হয়েছে সেটা নির্ণয় করা সম্ভব হয় না। তাই মার্ডারের জন্য এটা খুবই যথাযথ। খুনি সহজে ধরা পড়বে না।
ম্যাডাম, আমাকে হঠাৎ এইগুলো বলার কারণ? আমার এটা মনে হয়েছে যে তুই এর শিকার হয়েছিস বা হতে চলেছিস। সবাই যেটা থেকে খাচ্ছে সেটা খা, দরকার পড়লে নিজে বানিয়ে খা, কিন্তু তোর জন্য খাবার থাকলে সেটা খাস না। রাজের মাথা ঘুরিয়ে ওঠে। রিমি ওকে বিষ খাওয়াবে? বিহন মানে কি? বিষ, অসমিয়া। চেয়ার থেকে নেমে রাজ মাটিতে বসে, হাত দিয়ে মুখ ঢেকে হুঁপিয়ে কেঁদে ওঠে। ওকে আমি এখনো ভালোবাসি। ও এইটা করতে পারবে আমার সাথে? কাঁদতে কাঁদতেই ঘরের কালী মূর্তির দিকে ফিরে রাজ বলে ওঠে, মা, মা আমায় মৃত্যু দে, মা আমায় মৃত্যু দে। এইভাবে তিলে তিলে আমি শেষ হতে চাই না, আমি হতে চাই না। চিরকাল এই সংসারে নিজের সবটুকু দিয়ে ভাড়াটিয়া হয়ে থাকবো। ম্যাডাম, রিমির মাথায় এইরকম বুদ্ধি কি করে আসবে? ও তো এইসব মনে হয় না জানবে। অভি কি করে রাজ? ও ফার্মা কোম্পানিতে আছে, কোভিডের স্যানিটাইজার বেচে কোটিপতি হয়ে গেছে। কি পড়াশোনা করেছে? ও তো ভালো স্টুডেন্ট ছিল, ফার্স্ট ক্লাস ফ্রম প্রেসিডেন্সি, কেমিস্ট্রি অনার্স। বলেই রাজের মাথায় কথাটা খোলা কারেন্টের তারের মতো ঝটকা মেরেছিল। লেখিকার দিকে তাকাতে দেখে সে তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকিয়ে, মুখে বাঁকা হাসি। ম্যাডাম, আমার কি খামতি ছিল যেটা রিমি অভির মধ্যে পেল? আমি তো ওকে প্রাণ দিয়ে ভালোবেসেছি, নিজের আগে ওর কথা ভেবেছি, ওর ভালো লাগা, ওর ইচ্ছে, ওর শখ। কিছু মনে করবেন না, আমার কেউ নেই এসব বলার। আপনাকে খুব আপন লাগে তাই বলি, যেন অনেক জন্মের চেনা। উনি খেয়ালি মনে মায়ের মূর্তির দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, পুরুষ মানুষের ভালোবাসা নারীর মতো আহ্লাদী কণ্ঠে হয় না। তারা দায়িত্বের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে। পুরুষের ভালোবাসা অনেকটা সুপ্ত অবস্থায় লুকোনো থাকে, যা সবাই ধরতে পারে না। নারীরা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ বায়না, অভিযোগ, অভিমান কিংবা ঢঙে প্রকাশ করে। পুরুষ কখনো নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না। যেসব নারী সুদর্শন ও অর্থের মোহে অন্ধ থাকে, তারা কখনোই পুরুষকে ভালোবাসতে পারে না। কেন জানিস? কারণ এই সুদর্শন ও অর্থ তারা দাঁড়ি পাল্লায় মাপতে থাকে, তাই যেই দিকের পাল্লা ভারী হয়ে ওঠে তারা সেই দিকেই চলে যায়। তাদের কাছে শুধু পুরুষের চেহারাটা বদলায়, তাদের চাহিদাগুলো নয়। কি করবে সেই পুরুষ তখন? তার তো সবটুকু সাবানের বুদবুদ হয়ে ক্ষয়ে গেছে। ভালোবাসা একটা শক্তি, আর শক্তি ক্ষয় হলেও কখনো শেষ হয়ে যায় না। তাই তার স্থানান্তর বা ট্রান্সমিউট করতে হয় নিজেকেই। যেই ভালোবাসা তুই ওর ওপরে দিয়ে ফকির হলি, সেটা নিজেকে দিয়ে দেখ, শ্রেষ্ঠ ধনবান হবি। নিজের আত্মাকে ভালোবাসলে পরমাত্মার ভালোবাসা লাভ হয়। যে নারী পুরুষের মনের অবস্থা বুঝতে পারে, সে সেই পুরুষের আত্মাকে ভালোবেসেছে। নারীর ভালোবাসা তার যত্নে। তাই পুরুষের অনেক পছন্দের নারী থাকলেও তার প্রতি যার যত্ন আছে, তাকে যে বোঝে, সেই নারীর প্রতি সে দায়িত্ববান হয়ে ওঠে। পুরুষের যত্ন, আলম্বন ভয়ঙ্কর সুন্দর। পুরুষের ভালোবাসা বুঝতে হলে তাদের ভেতরটা জানতে হয়। যে নারী পুরুষের অনুভূতি বুঝতে পারে, তার প্রতি পুরুষের আবেগও বেশি থাকে। রাজ মনে জোর এনে মোবাইল খুলে লেখিকাকে একটি মন্ত্র দেখায়, মাতঙ্গী গায়ত্রী মন্ত্র। ম্যাডাম, আমি পড়েছি যে দীক্ষা না থাকলে বীজ মন্ত্র করা যায় না, কিন্তু গায়ত্রী মন্ত্র করা যায়। তাই কাল রাতে এইটা সেভ করে রেখেছিলাম আপনাকে দেখাবো বলে। ইন্টারনেট তো তথ্য ধরিয়ে দেয়, কিন্তু সঠিক জ্ঞান দিতে পারে না। গায়ত্রী মন্ত্র বলে দিয়ে দিল শুধু। আর এই গায়ত্রী মন্ত্র কিসের, কেন, কিছুই বলে না। তুই যেই মন্ত্রটা দেখলি সেটা মাতঙ্গীর এক রূপের, সেটা যশ ও ঐশ্বর্যের জন্য। তোর কি দরকার সেটা? তুই
তুই আপাতত আমি যেটা বলছি সেটা অন্তত 15 মিনিট করে কর। শ্রী শ্রী চণ্ডীর 7ম অধ্যায়ে আমরা মাতঙ্গী দেবীর একটা ধ্যান মন্ত্র পাই। ধ্যায়েয়াং রত্নপীঠে শুককলপঠিতং শ্রীম্বতিং শ্যামলাঙ্গিম নস্তৈকাঙ্ঘ্রিং সরোজেশ শিকলধরাং বল্লকিং বাদিয়ন্তিম কল্লরাবধ্যমালাং নিয়মিত বিলসচুর্রিকাম রক্তবস্ত্রাম মাতঙ্গিং শঙ্খপাত্রং মধুর মধুদাং চিত্রকোদভাসিভালাম। ওনার মন্ত্রটি পাঠ করার শেষেই রাজের ফোন বেজে ওঠে। কোথায় তুমি? তোমার ওই 3rd ক্লাস টিয়া আমার হাতে ঠুকরে রক্ত বের করে দিয়েছে। আই ওয়ান্ট দিস ক্রিচার আউট টুডে। রিমি ফোন রাখার পর রাজ অসহায়ের মতো লেখিকার দিকে তাকায়। বকু তার একমাত্র সঙ্গী, তার জীবনের সব দুঃখ কষ্ট আনন্দ বলার সাথী। তাকেও ছেড়ে দিতে হবে? অবস্থা দেখে লেখিকা মুখ টিপে টিপে হেসে বলেন, যা, আজ থেকে মন্ত্রটা শুরু করে দে। চণ্ডীর নাম নিতেই মা রণভূমিতে আসছেন। বাড়ি পৌঁছে দেখে রিমির হাতে ব্যান্ডেজ। ওকে দেখেই রিমি বাঘিনীর মতো আক্রমণ করে। টি শার্টের কলার ধরে এক টানে খানিকটা ছিঁড়ে দেয়, নখ দিয়ে আঁচড়ে ক্ষত করে। চাকরি পাওয়ার আনন্দে বাবার কিনে দেওয়া শখের টি শার্টটা ত্রিপলে লাগানো নোংরা কাপড়ের মতো ঝুলে থাকে, আর ক্ষতের রক্তে রাঙিয়ে ওঠে। রাজ স্তব্ধতায় কোনো এক 5 মাথার মোড়ের শিলামূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে। এই প্রথম নয়, তবে এই যেন শেষ। ওই পাখি এই বাড়ি থেকে বের করো, বের করো বলছি এক্ষুনি। আমি খাঁচা খুলে দিচ্ছি। বকুর খাঁচার সামনে গিয়ে দেখে সে বেপরোয়া হয়ে একটা কাঁচা লঙ্কা ঠুকরে ঠুকরে খাচ্ছে। তার যেন বিন্দুমাত্র দ্বিধা নেই যা ঘটেছে তাতে। রাজ খাঁচার দরজা হাট করে খুলে দেয়। রিমির দিকে তাকিয়ে বলে, যা যা পাখি, উড়তে দিলাম তোকে। যা, উড়ে যা। বকু একটু চোখ পিট পিট করে দেখে আবার কাঁচা লঙ্কা খেতে মন দেয়। কি হলো? ও উঠছে না কেন? উড়ে যাচ্ছে না কেন? ডানা সবাইয়ের থাকলেও সবাই কিন্তু উড়ে যায় না রিমি। কেউ কেউ নিজের জীবনকাল থেকেই চলে যায়। খাবারের কথাটা মনে রাখিস। আই এম সিরিয়াস। তার জন্যে গোছানো খাবারের বাটি ফ্রিজে রেখে ওই দিনের রাখা খানিকটা লোটে মাছ বের করে রাজ রান্নার জোগাড়ে ব্যস্ত হয়ে যায়। খানিকক্ষণ পর রিমি কাস্তে কাস্তে এসে বলে, এই কি করছো? এত লঙ্কা দিয়ে কি করছো? এ বাড়িতে ওসব বস্তি বাড়ির রান্না হয় না, জানো না তুমি? ওইটা গুছিয়ে রেখে দিয়েছি, তুমি রাতে খেয়ে নিও। অত বড় লোকই খাসির মাংস আমার খেলে পেটে ব্যথা হয়। আমরা ছোট থেকে এইসব খেয়ে বড় হয়েছি, তাই এইগুলোই খাবো। রিমি এসে গ্যাস বন্ধ করে কড়াই নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে যায়। রাজ তার হাত চেপে ধরে বলে, ছি ছি, খাবার কে নষ্ট করে রিমি? তুমি তো আমাকে দিনের পর দিন খাবার খোঁটা দিতে, চাকরি ছিল না যখন। নিজের খাবার বানিয়ে মনের আনন্দে খেতে খেতে মনে এক অদ্ভুত তৃপ্তি পায় সেদিন। প্লেট রাখতে গিয়ে দেখে তার জন্যে রাখা মাংসের টুকরোগুলো ডাস্টবিনে জলজল করছে। তাহলে কি? সন্ধ্যাবেলায় অভি এসেছিল। রিমি তার কাছে কেঁদে কেঁদে সকালের ঘটনার অভিযোগ করে চলেছিল। অভি তাকে সুন্দর করে হ্যারাসমেন্ট কেস করার পরামর্শ দিয়ে চলে গেল। রাজের চোখের সামনে লেখিকার সেই বাঁকা হাসি ভেসে ওঠে। বসার ঘরে গিয়ে হঠাৎ অভিকে বলে ওঠে, থ্যালিয়াম র্যান্ডম ইউরিন টেস্ট কোথায় করে একটু খবর দিতে পারবি? তুই তো এসব সেন্টারগুলো জানিস, তাই ভাবলাম জিজ্ঞাসা করি। অভির মুখের হাসি পাহাড়ের উড়ন্ত মেঘের আড়ালে ঢেকে গিয়েছিল।
ধীর গলায় বলেছিল, হ্যাঁ জানাবো, কিন্তু কার জন্য? ওই আছে একজন বন্ধু আমার। ওই মুহূর্তের বিবরণ লেখিকাকে মেসেজ করে রাজ। সঙ্গে সঙ্গে হাসির ইমোজি উত্তরে দেয় সে। অভি কিছুক্ষণের মধ্যেই চলে যায়। রিমি খেয়ে শুয়ে পড়ার পর লেখিকার কথা মতো রাজ পরিষ্কার জামা পরে সেই মন্ত্রপাঠ করতে বারান্দার মেঝেতে বসে। কয়েকবার পাঠ করতেই ওই শীতল রাতে শরীর উষ্ণ হতে থাকে। একটা উত্তেজনা অনুভব করে সে। এরকম বহুদিন হয়নি। এটা দৈহিক না মানসিক বোঝে না সে, কিন্তু মার্কারির তাপ নির্ণয়ের মতো ওঠা নামা শুরু করে। পিঠে হঠাৎ যেন একটা আলতো স্পর্শ অনুভব করে। উত্তেজনা আরও চরমে পরিণত হয়। পিঠ বরাবর একটা শিরশিরে অনুভূতি। কেউ যেন তার অঙ্গিষ্টের ছোঁয়ায় সেই আলোড়নের সৃষ্টিকারী। নাকে তীব্রভাবে আসে সেই ফুলের সুবাস। হঠাৎ মনে হয় কোনো মূর্তি ঠিক তার পিছনে তার শিরদাঁড়ার বরাবর ভর দেয়। চমকে উঠতে দেখে বকু তার কাঁধে এসে বসেছে। তার চোখগুলো যেন ধূপের শিখার মতো জ্বলছে। ওর খাঁচা সকাল থেকেই খোলা ছিল, তাই বলে এই রাতে সে জেগে? পরদিন সকালে শরীরে অসহ্য যন্ত্রণা ছিল। আগের দিনের ক্ষত থেকে একটা জ্বালা জ্বালা ব্যথা। দুপুরে রেলের প্রেজেন্টেশনে যেতেই হবে। এতদিনের প্রতীক্ষা। বেস্ট অফ লাক। আগের দিন লেখিকাকে এই প্রেজেন্টেশনের কথা উল্লেখ করেছিল খেয়াল পড়ে রাজের। কোনো রকমে শক্তি জুগিয়ে সে অফিস রওনা দেয়। দুপুরের আগেই জ্বর এসে যায়। ওই অবস্থায় প্রেজেন্টেশন দিতে বেরিয়ে পড়ে রাজ। বোর্ডরুমে প্রজেক্টরের আলোয় স্ক্রিন যেন কুয়াশায় ঢাকা মনে হয় তার। জ্বরের ঘোরে জঙ্গলের গহীন কালোর থেকেও বেশি আঁধারে ভরে ওঠে তার মস্তিষ্ক। এ কি হচ্ছে তার সাথে? নিমেষে শেষ হয়ে যাবে তার এতদিনের স্বপ্ন। চোখের সামনে হঠাৎ সব হরিত রঙে আচ্ছন্ন হয়ে ওঠে। দেখে লেখিকা আবার সেই দেবী মূর্তিতে পরিণত, হাতে বসে বকু। রাজ কি বলছিল, কি করছিল তার সজ্ঞানে সেটা অজ্ঞাত ছিল। শুধু সেই হরিতের আচ্ছন্নতা কেটে যাওয়ায় সে শোনে বোর্ডরুমে হাততালি ও তার প্রতিধ্বনি। সামনে বসে থাকা জেনারেল ম্যানেজার বলে ওঠেন, এক্সেলেন্ট মিস্টার ব্যানার্জি, আমরা এই কন্ট্রাক্ট করতে ভীষণভাবে ইচ্ছুক। ওইখান থেকে বেরিয়ে মিষ্টি কিনে ট্যাক্সি নিয়ে সোজা লেখিকার বাড়িতে উপস্থিত হয় রাজ। ওনার কাছে না জানিয়ে আসার জন্যে ক্ষমা চেয়ে ঠাকুর ঘরে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে। কোনো যে দৈব শক্তি তার সহায় সেটা অস্বীকার করা অসম্ভব। লেখিকার ছাদে বসে আড্ডা। সেই দিনের অদ্ভুত প্রেজেন্টেশনের কথা, আগের রাতে মন্ত্র পড়ার সময় অনুভূতি, আগের দিন দুপুরে রান্নার সময়ের ঘটনা, বাড়ি ফিরে হওয়া অশান্তি, বাচ্চার মতো ভেউ ভেউ করে তার সামনে কেঁদে ফেলা। উনি অনুমতি নিয়ে সেই ক্ষত স্পর্শ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু মন্ত্র বলে। চোখ খুলতে রাজ লক্ষ্য করে সেটা সিক্ত হয়ে রাঙিয়ে উঠেছিল। আমার ডিভোর্স চাই। তোমার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ডিভোর্স চাইছে? পাশের ছাদ থেকে এক ঝাঁক পায়রা একসাথে দল বেঁধে উড়ে যায় আকাশে। পচা দড়িতে ঝুলে থেকে ছিঁড়ে মুখ থুবড়ে পুড়ে যাওয়ার থেকে সময় বুঝে কেটে দেওয়া বুদ্ধির কাজ। তুলতুলে বাড়ি যা, মায়ের যা ইচ্ছে তাই হবে। বাড়ি ঢুকে দেখেছিল রিমির বাবা মা এসেছিলেন। অভিও ছিল সেখানে। সবাই মিলে মিটিং করছিল কিছু নিয়ে। সোজা ঘরের দিকে হেঁটে চলে যেতে যেতে শুনেছিল তুলতুলির ভবিষ্যৎ আছে। এইবার স্পষ্ট হয়েছিল আলোচনাটা ডিভোর্স নিয়েই চলছিল। বারান্দায় গিয়ে দেখেছিল
বকুর খাঁচা খালি, ওর পালকে ভরা ছিল, সঙ্গে কিছু অংশে রক্ত লেগেছিল। ওরা নিশ্চয়ই বকুকে কোনোভাবে আঘাত করেছিল। রাজ আরাম কেদারায় বসে চোখ বন্ধ করলে দুদিক থেকে জল গড়িয়ে যায়, বুকে ওঠে চিনচিনে ব্যথা। রাতে রিমি ঘুমানোর পর রাজ বারান্দায় এসে মন্ত্রপাঠ শুরু করে। না চাইতেই আগে কামনা করে যেন বকুকে সুস্থ রাখেন মা। মাতঙ্গীয় চ বিদ্মহে উচ্ছিষ্ট চণ্ডালিনী চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এটা আজ থেকে 108 বার কর। ম্যাডাম, বকু নেই, খাঁচায় রক্ত। রুধির প্রতিশয়ন হবে। রাজ আবেগে কখন জোরে পাঠ করতে শুরু করে দেয় বেখেয়ালে। হঠাৎ কানে আসে রিমির গলা। এই, তুমি কি এখন তান্ত্রিক হবে নাকি? উফ, কই কোনোদিনও তো তোমাকে কোনোদিন কোনো পুজো আচ্ছা কিছু করতে দেখিনি। রিমি কাছে আসতেই ওর চোখে পড়ে সামনে রাখা মোবাইল স্ক্রিনে লেখা মন্ত্র। তার সঙ্গে লক্ষ্য করে ওটা একটা চ্যাট উইন্ডো। এই, কার কথা শুনে এসব করছো? এরা সব ফ্রড হয়, তুমি কি জানো? টাকা পয়সা নিয়ে ভুল দিকে ঠেলে দেবে। তুমি কোন ঠিক দিকে ঠেলছো রিমি? ভেবেছিলাম তুলতুলির এই বছরের ফাইনাল পরীক্ষাটা হয়ে যাক, তারপর যাব। কিন্তু এইখানে যে শুরু করেছো তুমি, তাতে তো আমার এখানে টিকে থাকাই অসম্ভব মনে হচ্ছে। রাজ মুখ ঘুরিয়ে মনে মনে মন্ত্র শুরু করে দেয়। খানিকক্ষণ পর চোখের সামনে ভেসে ওঠে একটি নদী। তার তীরে নিজেকে দেখে চোখ বন্ধ করে জপ অবস্থায়। পাশে কুলকুল করে নদীর আওয়াজ, যেন বারান্দার পাশেই সেই নদী। রাজের শরীরে এসে লাগে শীতল দমকা হাওয়া। ঠান্ডায় শরীর একটু কুঁকড়ে গিয়েছিল। চোখ খুলে দেখেছিল এক অপরূপা যুবতী। ততক্ষণে তার বোধশক্তি লোপ পেয়েছিল। এটা সত্যি না স্বপ্ন, নাকি ভ্রম? ঢেউয়ের মতো এলোকেশি চুল ছিল তার বুকের উপর। সারা শরীর অলংকারের আচ্ছাদনে লুকোচুরি খেলছিল, যেন বনগোলাপের পাপড়ি দুটো তার ওষ্ঠে প্রস্ফুটিত হয়ে আহ্বানে মজেছিল। টানা টানা কাজল নয়নে মেখেছিল আকর্ষণের মায়া। রাজকে আলিঙ্গনে মত্ত করে তার ওষ্ঠ ছুঁয়েছিল ঘোর আবেগে। রাজ, ওঠ ওঠ। ঘোর ভেঙেছিল মোবাইলের আওয়াজে। ওই শীতের রাতে সারা শরীর ঘামে ভিজেছিল। শরীরের উত্তেজনায় রাজ তখনও কাঁপছিল। কি হচ্ছিল তার সাথে? সকালে অফিস গিয়ে লেখিকাকে ফোন করে পায়নি। তাকে আর্জেন্ট লিখে মেসেজ করে রেখেছিল। দুপুরে বস ঘরে ডেকে বললেন ম্যানেজমেন্ট ওর প্রমোশনের জন্য ইন্টারভিউ রেখেছে পরদিন। ঘর থেকে বেরিয়ে দেখেছিল লেখিকার মিসড কল। তাকে কল করতেই একবারে তোলেন তিনি। একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে, কোনটা বলবো আগে? খারাপটাই বল। রিমি রাতে আমাকে জপ অবস্থায় দেখে নিয়েছে, আর আমি যে কারোর কথা মতো করছি সেটাও। আর একগাদা খারাপ কথা বলেছে, সেগুলো আপনাকে বলতে চাই না। কত খারাপ রাজ? ভুল পথে যাচ্ছিস, ঠকছিস, এই তো। আমি লজ্জিত ম্যাডাম, আপনাকে না জেনেই এসব কথা। দূর দূর, সংসারের মানুষের নিজেদের কুটিল চিন্তাধারা। ভালো খবরটা বলি, কাল প্রমোশনের ইন্টারভিউ আছে। বাহ, দারুণ খবর তো। মায়ের ইচ্ছেই সফল হবি নিশ্চয়। জবটা করেছিলিস? রাজ হঠাৎ চুপ করে যায়। রাতের অভিজ্ঞতা চোখের সামনে ভেসে ওঠে। ম্যাডাম, কিছু ব্যাপার ঘটেছে, তবে আপনাকে বলতে ভীষণ দ্বিধা বোধ করছি। আচ্ছা, ঠিক আছে, তবে খেয়াল রাখবি, পরীক্ষা নিতে পারে কোনোভাবে, কিন্তু দুর্বল হয়ে পড়িস না, কেমন? টাটা। রাজ ফোন কানে দিয়েই দাঁড়িয়েছিল কিছুক্ষণ। শেষের কথাটায় কি বলতে চাইছিলেন? অফিসের প্রচুর কাজের চাপ ছিল, তাই বেরোতে অনেকটাই দেরি হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি বাইক বুক করতে গিয়ে কি মনে হতে
লেখিকার বাড়ির জন্য বুক করে নেয়। সেইখানে পৌঁছে দেখে পুরো এলাকায় অন্ধকার। ওনার ফ্ল্যাটের দরজা খোলাই ছিল। রাজ প্রবেশ করে তার শরীর হিম হয়ে যায়। ছাদ থেকে সেই ঘুঙুরের আওয়াজ আসছিল। রাজ কৌতূহলবশত ছাদে চলে গিয়েছিল। দেখেছিল লেখিকা বসে জব করছেন। পরনে সেই কালো ঢলঢলে কুর্তা, উস্কো খুস্কো চুলে মুখ ঢেকে গিয়েছিল। সামনে জ্বলছিল একটা প্রকাণ্ড প্রদীপ। চারিদিক থেকে সেই ঘুঙুরের সাথে পদশব্দ, যেন কেউ আশেপাশে নৃত্যে মগ্ন। আয়। ওনার গলা ভারী, কেমন যেন তিমিরাচ্ছন্ন। রাজ বলল, ম্যাডাম, যে কথাটা ফোনে বলতে পারিনি সেটা না বলা অবধি অস্বস্তিতে ভুগছিলাম, তাই। উনি ওই রকম ভাবেই চুপ করে বসেছিলেন। ওই ঘুঙুরের আওয়াজ স্তব্ধ হয়ে গিয়েছিল। ছুমছুম করে যেন রাজের পাশে এসে বসেছিল কেউ। পরীক্ষা। আমি ওরমভাবে চুম্বনে লিপ্ত হয়ে গেলাম, এটা খুব আশ্চর্যজনক। সত্যি বলতে রিমির সাথে ঝামেলা হওয়ার পর থেকে আমি এইসব থেকে বহু দূরে থেকেছি। কখনো এরকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আমি নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়েছি। কাল তবে এরম বোধ করলাম কেন? জবে সাধনা কি? নিজের ইষ্টের সাধন। যদি মনের ইষ্ট হয় প্রেম, ভালোবাসা, অন্তরঙ্গতা, তাহলে পরীক্ষা নেবে সেই দিকেই। যদি মনের ইষ্ট হয় পয়সা, ধন সম্পত্তি, বস্তুগত জিনিস, তাহলে পরীক্ষা নেবে সেই প্রলোভনের। এটাই যাচাই করার পদ্ধতি। নিজের ইচ্ছের ঊর্ধ্বে গিয়ে পরমাত্মার ধ্যানে সমর্পিত হওয়াকেই সাধনা বলে। অভীষ্ট লক্ষ্য যখন শুধু ঈশ্বর। আপনি কে ম্যাডাম? আমি হাতির মাথা, ব্যাঙের ছাতা। তুই কি ভেবেছিলি আমি বলবো আমি অমুক সিদ্ধ মাতাজি, তাই তো? আচ্ছা বলতো, কে কি সিদ্ধ তার সার্টিফিকেট কে দেয়? কামাখ্যা না তারা না কালী? আর সত্যিও বা কেউ যদি জানে তার কোনো সিদ্ধি আছে, সে কি জনতার মাঝে সেটা তুলে ধরবে? ওনার কথার মধ্যে তরবারির ধার ছিল, সত্য ছিল। রাজ বাড়ি ফিরতে দেখেছিল রিমি সব প্যাকিং করে নিয়েছে। সঙ্গে ছিল অভি হঠাৎ ফিক করে হেসে বলে উঠল, ওই তো এসে গেছে তান্ত্রিক বাবাজি। রিমি এসে লয়ারের নোটিশ ধরিয়ে দেয়। তুলতুলি এসে বাবাকে জড়িয়ে ধরে। রাজের মনে হয় কোনো অচেনা বজ্রাঘাতে সে ভেঙে পড়ছে, কিন্তু এদের সামনে সে কোনো আবেগ প্রকাশ করবে না। তুলতুলির হাত ধরে ঘরে নিয়ে যায়। ভালো হয়ে থাকবে মা, পড়াশোনা ঠিক করে করবে, মাকে একদম বিরক্ত করবে না। পাপা দেখা করতে যান। পাপা লাভ ইউ, পাপা লাভ পাপা, পাপা আমি এখানেই থাকবো, তোমার সাথে থাকবো। নিশ্চয়ই থাকবে মা। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমি নিয়ে আসবো তোমায়। চলো। রাজের দিকে একবার বিরক্তির নজরে দেখে ঘর থেকে বেরিয়ে যায় রিমি। মেইন দরজা দুম করে বন্ধ হয়ে যেতে কানে বেজে ওঠে, সেই আর তো না, দুটো দিন থেকে গেলে পারতো না। কানে লেগে থাকা সেই আর তো না, দুটো দিন থেকে গেলে পারতো না। তাই আড্ডার থেকে হোক, সাউথের লেকে হোক। উকিলের চিঠিতে লেখা ছিল মনের অমিল ও অসঙ্গতির কারণে বিচ্ছেদ চায়। সঙ্গে ছিল দাবিপত্র, ফ্ল্যাট ওনারশিপ, 50 লক্ষ টাকা ভরণ পোষণ, দেনমোহর ও তুলতুলির হেফাজত ও সাপোর্টের ইতিহাস। চিঠির ছবি তুলে লেখিকাকে মেসেজ করে। বুকে আবার সেই চিনচিনে ব্যথা অনুভব করে বিছানায় শুয়ে পড়ে। সব দিয়েও রাখতে পারল না। ভাড়াটিয়া মন দিয়ে বাড়ি সাজালেও তার নিজের হয় না। একটা চিঠিতে তাকেও খালি করে দিতে হয়। রাজশেখর ব্যানার্জি ইজ আ ফেলিওর। লোকে হাসবে, বিল্ডিংয়ে সবাই ঠাট্টা করবে, আত্মীয় স্বজনরা বারবার প্রশ্ন করবে, কি হলো তোর বউ হঠাৎ?
ও তো ভালো চাকরি করে। ম্যাডাম, সব আইন মেয়েদের সমর্থনে। আমি কমাতে পারলেও এড়াতে পারবো না। থ্যালিয়াম মানে? পরে বলছি, তুই জপে বসে যা। ফাঁকা বাড়িটা যেন দানবের মতো তেড়ে কামড়াতে আসছিল তাকে। তুলতুলির খেলনাগুলো শ্রোতা হয়ে শয়তানের করতালি দিয়ে কটাক্ষের হাসিতে যেন লুটিয়ে পড়ে। বারান্দায় বকুর খালি খাঁচা দেখে আবার বুকটা কেঁপে উঠল রাজের। বসে জপ শুরু করতে খানিকক্ষণ পর আবার ঘোর আসে। সেই নদী কুলকুলিয়ে যায় কানের কাছে। আবার শুরু হয় ছুমছুম ঘুঙুরের শব্দ। সেই অপরূপা যুবতী তার দিকে তাকিয়েছিল, তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। রাজ আরও জোরে মন্ত্রপাঠ করে। লেখিকা বলেছিলেন এইটাই পরীক্ষা। সেই নারী মূর্তি ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। তার চোখের আকর্ষণে রাজের সারা শরীর নিথর হয়ে যায়। সে হাত বাড়িয়ে রাজকে আলিঙ্গনে আবদ্ধ করে। মনের অভীষ্টকে দমন করে ঈশ্বরে সমর্পণ করতে হবে, এই বলেছিলেন লেখিকা। মনে মনে মাতঙ্গী দেবীর মূর্তি ভেবে হাত জোর করে বলে উঠল রাজ, মা, 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 আমি তোর অসহায় ছেলে। মা, মা, আমায় কোলে নে। মা, মা, আমায় কোলে নে। মা। সঙ্গে সঙ্গে সেই যুবতী থমকে থেমে গিয়েছিল। চারিদিক হরিতাচ্ছন্নতায় ঘিরে দেখেছিল শ্যামবর্ণ এক নারী, অপরিচ্ছন্ন কাপড়ে আচ্ছাদিত, কাঁধে বসে বকু, এক হাতে তলোয়ার, অন্য হাত অভয় মুদ্রায়, তার উপর রক্তে অঙ্কন করা ওম। চারিদিকে গম গম করে আকাশবাণী হয়ে বাজছিল কিছু বীজ মন্ত্র। অক্ষবক্ষে মহাদেবীং মাতঙ্গিং সর্বসিদ্ধিদাম अस्याः সেবন মাত্রেণ বাক সিদ্ধিং। সকালে টাই পরে ইন্টারভিউ ঘরের সামনে বসেছিল রাজ। মনে মনে মায়ের মন্ত্রপাঠ করছিল। বেস্ট অফ লাক, ইউ আর নট আ ফেইলিয়ার। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। বিকেলে ওয়াইস হাউলে দেখা কর, একজনকে নিয়ে আসবো। বিকেলে ক্যাফেতে দেখা করতে আসেন লেখিকা। সঙ্গে ছিল একজন মাঝবয়সী ভদ্রলোক। রাজকে আলাপ করিয়ে দেন তার সাথে। মিট ডক্টর অতনু মুখার্জি, সিনিয়র প্যাথোলজিস্ট। রাজ একটু অবাক হয়ে গিয়েছিল। ওর লিগ্যাল সমস্যায় ডাক্তার কি করবে? ম্যাডাম বলছিলেন আপনি হাই থ্যালাসিয়াম সাসপেক্ট করছেন। রাজ আরো অবাক হয়ে লেখিকার দিকে তাকাতে উনি ঘাড় ঝাঁকিয়ে কফির অর্ডার দেন। রাজ ওনাকে বলে লেখিকার দিকে নালিশের নজরে তাকায়। হ্যাঁ, এটা খুব সিরিয়াস অফেন্স যদি পয়জনিং করার চেষ্টা হয়ে থাকে। আমরা 3 দিনের ইউরিন স্যাম্পেলে এটা কনফার্ম করব। কফিতে কুকি ডোবাতে ডোবাতে লেখিকা জিজ্ঞেস করলেন, টেস্টের নাম ও কি কারণে টেস্ট করা হচ্ছে সেটা কি লেখা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সেটা হয়ে যাবে। উনি অনুমতি নিয়ে রওনা হয়ে গেলে রাজের দিকে লেখিকা তাকিয়ে বললেন, আচ্ছা, থ্যালিয়ামের অ্যাটমিক ভ্যালু কত জানিস? না। 81, যোগ সংখ্যা 9। তো আমার লেখায় মাতঙ্গী দেবী 10 মহাবিদ্যার কত সংখ্যার দেবী? নবম, 9। ও মাই গড! চাপ নিস না। সেই দিনের পর থেকে প্রায় 1 সপ্তাহ লেখিকার সাথে কিছুতেই যোগাযোগ হয়নি। না মেসেজে, না কলে। ওনার বাড়ি গিয়েও শুনেছিল মা বাড়িতে নেই। রাজ ভেঙে পড়ছিল। ওর শেষ স্তম্ভটাও কি তার ভাগ্যের নিউক্লিয়ার বোমে ধ্বংসস্তূপ হয়ে গেল? সেদিন রাতে জব করতে বসে শুধুই ওনার কথা মনে হয়েছিল। কিছুতেই মনে একাগ্রতা আনতে পারছিল না। প্রথম থেকে ঘটে যাওয়া স্মৃতিচারণায় মগ্ন হয়েছিল। চোখের সামনে ভেসে উঠেছিল সে বসেছিল আগুনের সামনে। সেই উগ্র অগ্নি তাকে কর্কশ গতিতে গ্রাস করছিল।
টেস্ট করতে দিয়েছি সেই রসিদের ছবি তুলে রিমিকে মেসেজ করে দে। আপনি কোথায়? আমি মেসেজ ফোন করছিলাম, আপনার বাড়িতেও গিয়েছিলাম। কাজে আছি। এবং শেষে একটা হাসির ইমোজি। ওনার কথা মতো রাজ সেই ডায়াগনস্টিক সেন্টারের বিলের ছবি তুলে রিমিকে মেসেজ করে দেয়। রিমি মেসেজ দেখে কিন্তু কোনো উত্তর দেয় না। পরদিন মেজাজটা ভালো ছিল না, তাই শরীর খারাপের অজুহাতে অফিস যায়নি রাজ। এমন সময় কলিং বেল বেজে উঠলে ওর মন হঠাৎ করে বলে উঠল, লেখিকা আসেনি তো। তাড়াতাড়ি দরজা খুলে দেখল ওর দাদা বৌদি এসেছে। রিমির নামে একটা চিঠি এসেছিল পুরনো বাড়িতে, ওইটা দিতে এলাম আমরা। ছোট ভাইয়ের মুখে সব কাহিনী শুনে দাদা বলল, আবার বিয়ে করে নে, নতুন করে সংসার কর। ওই মেয়ে ভালো ছিল না, অনেকবার বলেছি আমরা। আমি তো গড়িয়াহাটে টাঙানো সেই ছেলে পুতুলটা। তুলতুলির মতো বাচ্চা মেয়েরা যাকে বর সাজিয়ে বারবার বিয়ে দেয়, আবেগ থাকবে না, স্মৃতি থাকবে না, অনুভূতি ছাড়া দায়িত্ব পালনের সংসেজে সংসার করে যাব। শুধু সংসার, শুধু ভাড়াটিয়া হয়ে থাকবো, তাই না? দাদারা রওনা হওয়ার পর রাজ দেখে চিঠিটা পাবলিক ইনফরমেশন অফিস থেকে। লেখা ছিল শ্রীমতী রিমি ব্যানার্জি ভার্সেস সিআইসি। তারপর কিছু কেসের সংখ্যা। রিমির উপর কোনো রাইট টু ইনফরমেশনের কেস এসেছিল, চাকরির সংকট। অদ্ভুতভাবে চোখ পড়েছিল তদন্তের সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারের নাম মাতঙ্গী সিনহা। তক্ষুনি এই ঘটনা লেখিকাকে মেসেজ করতে সঙ্গে সঙ্গে উত্তর এসেছিল, কর্ম পাপ ছাড়ে না বাপকে। রাজ থ্যাংক ইউ লিখতে গিয়ে থেমে যায়। ওনাকে শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করতে চায়নি। রাতে ঘুম ভাঙে সেই চামেলির সুবাসের সঙ্গে ঘুঙুরের শব্দ। বাড়িতে সে ছাড়াও কারুর উপস্থিতি টের পেয়ে চুপ করে শুয়ে থাকে। নেটের ফাঁক দিয়ে দেখে বারান্দায় সেই অপরূপা তাণ্ডব নৃত্যে মত্ত। বকু তার তালে তালে উঠছিল, যেন কোনো উদযাপন হচ্ছে সেখানে। খানিক বাদে দেখে সেই অপরূপা দানবীতে পরিণত। রাজের সাথে চোখাচোখি হয়ে যেতে সজোরে কাঁচের দরজা দুমদুম করে ধাক্কা দিতে শুরু করে। রাজ মন্ত্রোচ্চারণ করতে করতে জ্ঞান হারায়। পরদিন অফিসে যেতেই ওর সেক্রেটারি বলে ওঠে, আরে কনগ্রাচুলেশন স্যার, আপনার প্রমোশনের খবর অফিসের চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই তো জানতে পারলাম। এত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এই দিন। তবু রাজের মনে একটুও উত্তেজনা দাগ কাটেনি। এরম কেন হলো? তাহলে সেও কি বস্তুগত জীবনের ম্যাট্রিক্স কাটিয়ে উঠেছে? লেখিকাকে মেসেজ করে লেখে, ম্যাডাম, রিজিওনাল ম্যানেজার হয়ে গেলাম, ফুচকা খাওয়াতে পারি? খাবো খাবো, আমি তো কাজে আছি, ফিরলে হবে। উনি কি ইচ্ছে করে দূরে সরেছিলেন? এই চিন্তা রাজের মনে ঘুরঘুর করে। তুলতুলির সাথে দেখা করে তাকে ঘোরাতে নিয়ে যায়। নাক ডুবিয়ে তাকে আইসক্রিম খেতে দেখে রাজের মনটা আইসক্রিমের মতো গলে যায়। আমাদের সবার ভিতরে একটা শিশু লুকিয়ে থাকে, বড় মানুষের শরীরবন্দী হয়ে। তুলতুলির হাতে রিমির চিঠিটা পাঠিয়ে দেয়। মনে একটা পৈশাচিক আনন্দ উপভোগ হয়। কি মনে হতে ফেরার পথে লেখিকার লেখা সেই পোস্টের মাতঙ্গী দেবীর ফটো প্রিন্ট করিয়ে বাঁধিয়ে বাড়িতে ফেরে। বসার ঘরের এক কোণে সেটা টাঙিয়ে মনে হয় সে এখন নিজের মর্জির মালিক, কেউ বাধা দেওয়ার নেই। গ্লাসে হুইস্কির বড় পেগ ঢেলে চুমুক দিয়ে হোম থিয়েটারে জোরে গান চালিয়ে দেয়। খানিকক্ষণ পর সীমা রান্না করতে আসলে তাকে বলে ঝালঝাল মুরগির কষা মাংস বানিয়ে দিতে। রাজশেখর ব্যানার্জি
নিজের জীবনের প্যারাশুট খুলে নিয়েছে। এবার সে শুধু উড়বে, থাক পড়ে সংসারের জঞ্জাল। রাতে সারা বাড়িতে ছুমছুম করে ঘুঙুরের আওয়াজ। রাজ বোঝে দেবী নৃত্যে মগ্ন হয়েছিলেন আনন্দে। সকালে রেজিস্ট্রি পোস্টে উকিলের চিঠি আসে। রিমি মিউচুয়াল ডিভোর্সের আবেদন করেছে। সন্তানের জয়েন্ট কাস্টাডি, নো ক্লেমস। তার মানে রিমির কোথাও ভয় লেগেছিল যে থ্যালিয়ামের পরিমাণ বেশি এলে রাজ পুলিশ কেস করতে পারে তার বিরুদ্ধে। সেই ভয়েই সে আগেভাগে কেটে পড়তে চায়। সঙ্গে সঙ্গে লেখিকাকে ফোন করে খবর দেয়। আজ অন্তত একবার দেখা দিন ম্যাডাম, একটু চরণ স্পর্শ করতে চাই। ঈশ্বরকে ছোঁয়া আমার আয়ত্তের বাইরে, অন্তত তার দূতের পায়ে নিজেকে সমর্পণ করতে চাই। দূর, আমি সামান্য। আমরা সবাই নিজেদের ভাগ্য চক্রে করে খাই। কর্ম ধর্ম তার প্রধান মাপকাঠি। তুই মায়ের ছবির সামনে একটা সবুজ রঙের মোম জ্বালিয়ে আজ থেকে মন্ত্র জপ কর। মোমের শিখা যত বাড়বে বুঝবি এনার্জি তত বেশি ট্রান্সফার হচ্ছে। মায়ের ছবি সে টাঙিয়েছিল, সেটা উনি কি করে জানেন? সেই তুচ্ছ প্রশ্ন ওনাকে আর করেনি। সব আস্তে আস্তে ছবির মতো পরিষ্কার হয়ে গিয়েছিল রাজের কাছে। শুধু উনি কে এইটুকুই গুচ্ছ। রাজের শরীর অনেক ঝরঝরে লাগছিল। এরম স্ফূর্তি সে অনেক বছর পায়নি। সেই চিনচিনে ব্যথাটাও হওয়া অনেকদিন ধরে বন্ধ হয়ে গিয়েছিল। আনন্দে অফিস ফেরত নিজের জন্য জামা কাপড় কিনতে চলে যায়। কত বছর সে নিজের জন্য একটা মোজা অবধি কেনেনি। রিমি পছন্দ করত না। ও নিজের জন্য জিনিস কিনলে বলতো পয়সা নষ্ট করছে। আজ তাই ঢেলে কেনাকাটি করে আর্সেলানে গিয়ে পেট ভরে বিরিয়ানি খায়। ফেসবুকে ছবি দেয় নিজের মুক্ত জীবনের মুহূর্তগুলির। সে আর নিজের জীবনের ভাড়াটিয়া না, আজ সে মালিক। ছবির সামনে সবুজ মোম জেলে সে জপে বসে। প্রথম খানিকক্ষণ মোমবাতি টিম টিম করে জ্বলে। সে কিছুই বুঝতে পারছিল না আদেও লেখিকার কথা মতো কিছু হবে কিনা। ঠিক করে সেদিন সারা রাত জপ করবে। পরদিন রবিবার ছিল, অফিস ছুটি, তো কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পর চোখের সামনে দেখতে পায় মাদুরাইয়ে মা মীনাক্ষীর মন্দির। চারিদিকে লম্বা লম্বা পিতলের প্রদীপ প্রজ্বলিত এবং শত শত টিয়া পাখির চি 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 ডাক। সেই ডাকের উন্মাদনায় আরও মত্ত হয়ে পাঠ করতে করতে দেখে মোমের শিখা বাড়তে শুরু করেছে। সেই শিখা বাড়তে বাড়তে ছবি ছুঁই ছুঁই তখন জানলায় ঠক ঠক আওয়াজ হয়। রাজ একটু ভয় পেয়ে যায়। আরও জোরে ঠক ঠক শুনে সে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ শুনতে পায় চি 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 বকুর স্বরে। উঠে গিয়ে জানলা খুলতেই দেখেছিল কুসুম রশ্মির আভা ছড়িয়ে গিয়েছিল। ভোর হয়ে এসেছিল। বকু ডানা ঝাপটে উড়ে ভিতরে ঢুকে মায়ের ফটোর নিচে এসে বসে। বকুকে দেখে রাজ মনে মনে ভাবতে থাকে, এভাবেও ফিরে আসা যায়। পরদিন গাড়ির ডেলিভারি ছিল। ভেবেছিল এই দিনে লেখিকার সঙ্গে গাড়ি পুজো দিতে যাবে। উনি তো দেখাই দিচ্ছেন না বিগত কিছু সময়। তবু ওনাকে খবরটা জানিয়ে রেখেছিল রাজ। না দেখেছেন, না কোনো উত্তর। মনমরা হয়ে শোরুমের উদ্দেশ্যে সে রওনা দেয়। গিয়ে দেখে তার স্বপ্নের রথটি রেডি হয়ে ঝাঁ চকচক করছিল। তবু মনটা ভালো লাগছিল না। এত আনন্দের দিনে সে একা। শোরুম ম্যানেজার একটা বিশাল চাবির আকার এনে রাজের হাতে দিতে যায়। এমন সময়ে
চেনা কণ্ঠ কানে ভেসে আসে রাজের। 1 মিনিট। রাজ ঘুরে দেখে লেখিকা খুব কষ্টে তার লাল শাড়ি সামলাতে সামলাতে শোরুমে ঢুকছেন। দেখেই বোঝা গিয়েছিল শাড়ি পরার অভ্যেস নেই। উনি ওনার মোবাইল বের করে রাজকে বলেন, স্মাইল। চাবি হস্তান্তরের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করার পর রাজ গাড়িতে বসে। কত স্বপ্ন ছিল, ইচ্ছের ঘুড়িগুলো তার আকাশে এক এক করে উড়ে বেড়াতে শুরু করে। লেখিকা এসে বসায়, সম্বিত ফেরে, জিজ্ঞেস করে, ম্যাডাম কোথায় পুজো দিতে যাবেন? যার হাতে স্টিয়ারিং সে জানে। আশা করব এইবার থেকে স্টিয়ারিং কন্ট্রোল আর অন্য কাউকে করতে হবে না। কে আপনি? আজ আপনাকে বলতেই হবে কে। 8 থেকে 80 বছর আমায় দিদি বলে সম্বোধন করে। কেউ বা বলে গুরুমা, কেউ বা জানে আমার ছদ্মনামে অঘরী ষোড়শীমা। কি বা যায় আসে এক নামে, কালী তারা ষোড়শী, একে অপরের ভিন্ন কি? চলো পার্থসারথী রথ এগো, আর দেরি কি? রাজ 3 বার স্টিয়ারিংয়ে মাথা ঠুকে প্রণাম করে স্টার্ট দেয়। ব্লুটুথে চালায় তার পছন্দের গান। হুশ করে সেই রথ পাড়ি দেয় অজানা দিগন্তে। ভীষণ তারায় হয়তো বা কোনোদিন সে সাহস ফিরে পাবো আগামীর কোনো সংখ্যায়। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। তারারারা তারারা তারারা তারারারা তারারা তারারারা তারারা তারারারা তারারারা তারারা তারারা তারারারা তারারা তারারারা তারারারা